সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা রসায়ন দ্বিতীয় পত্র পড়তেছি। রসায়ন দ্বিতীয় পত্রে তোমরা জানো বোর্ড থেকে একটা শর্টকাট সাজেশন হয়েছে, সেই সাজেশনটা সবাই পাইছো নিশ্চয়। সেই সাজেশন অনুযায়ী আমরা সামনের দিকে আগাচ্ছি। তো আমি তোমাদের গত ক্লাসে এই রসায়ন দ্বিতীয় পত্রে আমরা চতুর্থ অধ্যায় পড়তেছিলাম কোষ রসায়ন। যেটা কোষ রসায়ন থেকে যতটুকু পড়ছি তোমাদের শর্ট সাজেশনে এতটুকু আছে। অর্থাৎ কোষ রসায়ন থেকে আমরা পড়ছি তড়িৎদ্বার বিভব, প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে, তড়িৎদ্বার বিভবের ক্লাসিফিকেশনগুলো পড়ছি। আর পড়ছি হচ্ছে নান্স সমীকরণ, আর তড়িৎ বিক্রিয়া বা তড়িৎ বিক্রিয়ার উপর কীভাবে লিখতে হয় সেই নিয়মগুলো আমি দেখাই দিছি। আর আছে হচ্ছে ফ্যারাডের সূত্র এবং ফ্যারাডের সূত্রের গাণিতিক সমস্যা। যতটুকু পড়াইছি ততটুকু তোমরা ভালো করে ক্লিয়ার করে একটু পড়বা, অতটুকু পড়লে হবে, বা ওই টপিকসগুলোর উপরে তোমাদের কোশ্চেন সেট হবে। বিশেষ করে নান্স সমীকরণ ভিত্তিক অঙ্কগুলো করবা, ফ্যারাডের সূত্র ভিত্তিক অঙ্কগুলো একটু দেখবা। আর ছোট ছোট যে প্রশ্নগুলো আমি পড়াইছি এতটুকু পড়লে তোমাদের ওই অধ্যায় থেকে হবে। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, অর্গানিক কেমিস্ট্রি, জৈব যৌগ। এটা থেকে তোমাদের যে শর্ট সাজেশনটা করা হয়েছে, শর্ট সাজেশনে আমি দেখলাম যে জৈব যৌগ থেকে ম্যাক্সিমাম জিনিসগুলো আছে, বাদ দিছে খুব কম। প্রথম জিনিসটুকু একটু বাদ দিছে, জৈব যৌগ কাকে বলে এর শ্রেণী বিন্যাসটা দেয়নি। প্রথমেই শুরু হয়েছে সমগোত্রীয় শ্রেণী দিয়ে। তো জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি আজকে আমরা পড়বো। অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে প্রথমে জৈব যৌগ কি এই বিষয়টা একটু জানতে হবে, না জানলে তো সমগোত্রীয় শ্রেণী বলো বা অন্য বিষয়গুলো আমরা বুঝতে পারবো না। এই জন্য আমি মুখে মুখে একটু জৈব যৌগটা একটু বলি, তোমরা খেয়াল করে শোনো। আমার কথা কি শুনতে পাচ্ছ? একটু কমেন্টসে জানাও। প্রথমে আমরা আছি হচ্ছে জৈব যৌগ কি সেটা সম্পর্কে একটু আলোচনা করি, বা জৈব যৌগের ডেফিনেশনটা। কার্বন ও হাইড্রোজেন সমন্বিত যৌগকে বলা হচ্ছে হাইড্রোকার্বন। কি বললাম? কার্বন এবং হাইড্রোজেন সমন্বিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বন ও এর থেকে উৎপন্ন যৌগসমূহকে একত্রে বলা হয় জৈব যৌগ। অর্থাৎ এক কথায় যে সকল যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকবে সেগুলোই হবে জৈব যৌগ। এই দুইটা পরমাণু যে কোনো একটা যদি অ্যাবসেন্ট হয় সেটা জৈব যৌগ হবে না, সেটা হবে অজৈব যৌগ। এটা মাথায় রাখবা যে জৈব যৌগ হতে হলে অবশ্যই সেখানে কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে, এবং তার সাথে অন্য অন্য পরমাণু মিলেও যৌগ গঠিত হতে পারে। তাহলে কার্বন ও হাইড্রোজেন দ্বারা যৌগকে বলা হয় হাইড্রোকার্বন, আর হাইড্রোকার্বন জাতক সমূহকে বলা হয় জৈব যৌগ। বা অন্যভাবে বলতে পারো যে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ। এই জৈব যৌগের একটা বিরাট বড় একটা শ্রেণী বিভাগ আছে, শ্রেণী বিভাগটা তোমাদের শর্ট সাজেশনে দেয়নি, যার কারণে আমরা পড়বো না। তোমরা একটু জাস্ট দেখে নিতে পারো। জৈব যৌগ সমূহকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায় কার্বন পরমাণুর উপর ভিত্তি করে, সরল শিকল জৈব যৌগ আর হচ্ছে বা ওপেন চেইন জৈব যৌগ, আর বদ্ধ শিকল জৈব যৌগ। এই ওপেন চেইন যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ। ওপেন চেইন বলতে বোঝায় যেটা হলো, মনে করে এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, এইভাবে অসংখ্য কার্বন পরমাণু একটা সাথে একটা যুক্ত হয়ে একটা সরল শিকল গঠন করলে সেটাকে বলা আছে সরল শিকল জৈব যৌগ। আর বদ্ধ শিকল বলতে বোঝায় এটা কার্বন পরমাণু, এর সাথে একটা কার্বন পরমাণু, এর সাথে একটা কার্বন পরমাণু, এর সাথে একটা কার্বন পরমাণু, এভাবে যদি বদ্ধ আকারে থাকে সেটাকে বলা হয় বদ্ধ শিকল জৈব যৌগ। যাই হোক, ক্লাসিফিকেশনটা যেহেতু শর্টকাট সিলেবাসে নাই, আমরা ওদিকে যাবো না, জাস্ট একটু পড়ে রাখবা, একবার একটু দেখে রাখবা অবজেক্টিভের জন্য বই থেকে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো সমগোত্রীয় শ্রেণী ও কার্যকারী মূলক বা কার্যকারী মূলকের গাঠনিক সংকেতগুলো দেখব। প্রথমে আসো সমগোত্রীয় শ্রেণী কি। জৈব যৌগ যদি আমি একটা উদাহরণ দিই, জৈব যৌগ বলতে হবে হচ্ছে মিথেন। এই সমগোত্রীয় শ্রেণী বোঝার আগে এই জিনিসটা একটু বুঝতে হবে। আমি কি বলছি? কার্বন হাইড্রোজেন সমন্বিত যৌগ হচ্ছে হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন ও এর জাতক সমূহ হচ্ছে জৈব যৌগ। তাহলে এখানে দেখো কার্বন আছে, হাইড্রোজেন আছে, অবশ্যই এটা কি একটা জৈব যৌগ। যদি আমি এরকম একটা উদাহরণ লিখি CCl4, এটাকে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড। এখানে দেখো কার্বন
কার্বন আছে, ক্লোরিন আছে, কিন্তু হাইড্রোজেন অনুপস্থিত, তাহলে এটা হয়ে যাবে আমার অজৈব যৌগ, কারণ এখানে হাইড্রোজেন অনুপস্থিত। তাহলে জৈব যৌগ হতে হলে অবশ্যই আমার কি থাকতে হবে, কার্বন এবং হাইড্রোজেন। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, হাইড্রোজেন সালফাইড, এখানে দেখো হাইড্রোজেন আছে কিন্তু কার্বন নেই, তাহলে এটাও কি হয়ে যাবে আমার অজৈব যৌগ। তাহলে জৈব যৌগ হতে হলে অবশ্যই আমার কি থাকতে হবে, কার্বন এবং হাইড্রোজেন পরমাণু। এই CH4 এটাকে বলা হয় মিথেন, মিথেনটা একটা জৈব যৌগ। আর সবসময় মনে রাখবা কার্বনের সাথে সবসময় কয়টা হাইড্রোজেন থাকে, 4টা হাইড্রোজেন থাকে। অর্থাৎ এটাকে যদি আমরা গাঠনিকভাবে দেখাই তাহলে কিভাবে দেখাতে পারি, এই যে কার্বন এর 4টা হাত থাকবে, 4টা হাতে সবসময় কি থাকবে, 4টা হাইড্রোজেন পরমাণু থাকবে, বা হাইড্রোজেনকে সরাই দিয়ে অন্য কোনো পরমাণু এর সঙ্গে যুক্ত হতে পারে। একটু মনোযোগ দিয়ে ক্লাসে দেখবা, কারণ জৈব যৌগ মুখস্থ করলে মনে থাকে না, বারবার পড়তে হবে, বারবার লিখতে হবে। একদম ম্যাথমেটিক্যালসের মতো না লিখলে কোনোভাবেই মনে রাখা সম্ভব না। তাহলে এটাকে আমরা বললাম মিথেন। মিথেন একটা জৈব যৌগ। মিথেনে কার্বনের সাথে 4টা হাইড্রোজেন থাকে, 4টা হাইড্রোজেনের কি থাকে, 4টা হাত দ্বারা কার্বন পরমাণু 4টা হাইড্রোজেন তৈরি করবে। তাহলে এই মিথেন থেকে যদি একটা হাইড্রোজেনকে আমি সরাই দিই, অর্থাৎ একটা হাত খালি হয়, তাহলে সেটা কি হলো, কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন থাকলো, 3টা। এটাকে বলছি আমি 4টা হাত যখন থাকবে এটার নাম হলো মিথেন। খেয়াল করো, এটা মিথেন। যখন এখান থেকে আমি একটা হাইড্রোজেন বাদ দেব, তখন কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন থাকবে, 3টা। অর্থাৎ এর সংকেতটা হবে এরকম CH3। এর সংকেতটাকে বলছিলাম কত, CH4। এটার নাম হচ্ছে মিথেন। এটা হলো মিথেনের গাঠনিক সংকেত। যখন মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দেব তখন এরকম হবে, এটা হচ্ছে CH3। এটাকে বলবো আমরা মিথাইল মূলক। মিথাইল মূলক মনে থাকবে, CH3 হচ্ছে মিথাইল। এটা মিথেন, মিথেন থেকে একটা হাইড্রোজেন যখন সরে যাবে তখন সেটাকে বলবো মিথাইল মূলক। একে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়। আর বইয়ের কোথাও যদি আর লেখা থাকে তাহলে বুঝে নিবা আর মানে হচ্ছে মিথাইল মূলক, অর্থাৎ CH3। এখন এই মিথাইল থেকে যদি আমি আরেকটা হাইড্রোজেনকে সরিয়ে দিই তাহলে সংকেত হবে CH2। এর গাঠনিক সংকেত হবে এরকম, দুই হাতে দুইটা হাইড্রোজেন। তাহলে এটা মিথাইল মূলক। যখন আরেকটা হাইড্রোজেন সরে গেল তখন এটাকে আমরা বলবো মিথিলিন। ঠিক আছে, মিথেন যখন 4টা হাইড্রোজেন, যখন 3টা হাইড্রোজেন থাকবে কার্বনের তখন বলবো মিথাইল, আর যখন 2টা হাইড্রোজেন থাকবে তখন সেটাকে বলবো মিথিলিন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই যে আমরা সমগোত্রীয় শ্রেণী, এই সমগোত্রীয় শ্রেণী জানতে হলে এই মিথিলিন মূলকটা আসে, এজন্য আমার এই আলোচনা। এবার আসো সমগোত্রীয় শ্রেণী কি। সমগোত্রীয় শ্রেণী হচ্ছে, একটু ডেফিনেশনটা মনোযোগ দিয়ে শোনো। সমগোত্রীয় শ্রেণী হচ্ছে কোনো জৈব যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য করে জৈব যৌগ সমূহকে একটা শ্রেণীতে সাজানোকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। তাহলে সমগোত্রীয় শ্রেণী, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? যদি শুনতে পাও আমাকে একটু কমেন্টস করে জানাও। সমগোত্রীয় শ্রেণী, আবারও বলি, সমগোত্রীয় শ্রেণী কি, মিথিলিন মূলকের, এই মিথিলিন হচ্ছে CH2, এটাকে বলা হয় মিথিলিন। মিথিলিন মূলকের পার্থক্যের কারণে জৈব যৌগ সমূহকে বিভিন্ন ধর্ম অনুসারে যে একটা গোত্রে সাজানো হয় বা একটা শ্রেণীতে সাজানো হয় সেটাকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীগুলোকে প্রত্যেকটা যৌগকে আলাদা আলাদা একটা গাঠনিক সংকেত বা একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়। আমি সেগুলো একটু লিখে দেবো। সমগোত্রীয় শ্রেণী যেরকম অ্যালকেন, অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণী হচ্ছে CnH2+2, এটাকে বলা হয় অ্যালকেন। এখানে n = 1 2 0 থেকে 0 1 2 3 4 মানে সকল স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, যদি দেখো আমি এখানে n এর পরিবর্তে 0 বসাই তাহলে কত হবে, এখানে 0, তার মানে শুধু কার্বন থাকবে। এখানে 0 হলে 2 এর সাথে 0 গুণ করলে কত হয়, 0 না, 1
থেকে বসাই, আমি 1 বসালে একটা কার্বন 1, আর এখানে যদি 2 বসাই 1 বসাই তাহলে 2 2 আর 2 4, তাহলে H4 অর্থাৎ CH4 মিথেন হলো। ঠিক আছে, যদি আমি 2 বসাই তাহলে CH2, এখানে 2 দুগুণে 4, 4 আর 2 6, এটাকে বলবো আমরা ইথেন। তাহলে অ্যালকেনের একটা সাধারণ সংকেত আমরা জানলাম কি, সাধারণ সংকেত CnH ট্রাইজেন প্লাস 2, এটা অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত। অ্যালকিন হচ্ছে CnH2n। আমি প্রত্যেকটা লিখে দেবো, তোমরা খাতায় লিখে নেবা। অ্যালকাইল CnH ট্রাইজেন -1, অ্যালকোহল CnH ট্রাইজেন +1 OH, aldehyde CnH ট্রাইজেন +1 CHO, amine CnH ট্রাইজেন +1 NH2, ketone CnH ট্রাইজেন +1 CO CnH ট্রাইজেন +1। এগুলো হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, প্রত্যেকটা আলাদা আলাদা একটা গ্রুপ। এটা অ্যালকেন গ্রুপ, এটা অ্যালকিন গ্রুপ, এটা অ্যালকাইল, এটা অ্যালকোহল, এটা অ্যালডিহাইড, এটা অ্যামিন, এটা কিটোন। অর্থাৎ এগুলো কেবল একটা সাধারণ সংকেত। এখানে যদি n এর পরিবর্তে আমরা 1 বসাই তাহলে একটা মান আসবে, সেটা অ্যালকিনের একটা সংকেত হবে। n এর পরিবর্তে যদি 2 বসাই সেটাও অ্যালকিন হবে। n এর পরিবর্তে যদি 3 বসাই সেটাও অ্যালকিন হবে। অর্থাৎ সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেকটার মধ্যে কিসের পার্থক্য থাকবে? শুধু মিথিলিন মূলকের। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল এটার থেকে দিলাম, যে মনে করো অ্যালকিন CnH ট্রাইজেন +2, এখানে যদি আমি n = 1 বসাই তাহলে হয় CH4, n = যদি 2 বসাই তাহলে কি হয় C2H6। এখানে দেখো এটাকে আমরা গাঠনিক সংকেত অনুসারে কিভাবে লিখতে পারি, CH3 বন্ড CH3, অর্থাৎ এদের মধ্যে কিসের পার্থক্য থাকতেছে? একটা মিথিলিন মূলকের। n = যদি 3 বসাই তাহলে C3H কত হয়? 3 বসাবো, 3 দুগুণে 6, 6 আর 2 8, তাহলে এটা কিভাবে লিখবো আমরা? CH3 CH2 CH3, 3 আর 3 6 আর 2 8। তাহলে পার্থক্য হচ্ছে কি? এই মিথিলিন মূলক CH2 পার্থক্য আছে, কিন্তু সবাই একই গোত্রের অন্তর্ভুক্ত, অর্থাৎ এরা সবাই কোন গোত্রের? অ্যালকেন গ্রুপের। ঠিক আছে, বা অ্যালকেন সিরিজের। তাহলে এটাকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী, যে মিথিলিন মূলকের পার্থক্য রেখে যৌগ সমূহকে একই ধর্ম অনুসারে একটা শ্রেণীতে বিভক্ত করাকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। এই প্রত্যেকটা সাধারণ সংকেত আছে, এটা একটু শিখবা। আর সমগোত্রীয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু আমি বলি, মনোযোগ দিয়ে শোনো। সমগোত্রীয় শ্রেণীর যৌগ সমূহকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা, এটা হলো তার প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সমগোত্রীয় যৌগসমূহের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, যেটা আমি এই যে দেখালাম। 3 নম্বর বৈশিষ্ট্য হলো সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের মধ্যে একটা নির্দিষ্ট কার্যকারী মূলক থাকে। প্রত্যেকটা যৌগের একটা নির্দিষ্ট কার্যকারী মূলক। দেখো এখানে এটা অ্যালকেন, অ্যালকেনের একটা নির্দিষ্ট কার্যকারী মূলক আছে, এই অ্যালকেনের যে নির্দিষ্ট কার্যকারী মূলক, এটা অ্যালডিহাইড গ্রুপ, অর্থাৎ একটা নির্দিষ্ট কার্যকারী মূলক থাকে। এটা হলো 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই সমগোত্র শ্রেণীর যৌগসমূহের মধ্যে ভৌত ধর্ম একই হয়, অর্থাৎ অ্যালকেনের মধ্যে আমি যদি বলি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্রত্যেকটারই ধর্ম কি হবে? ভৌত ধর্ম প্রায় কাছাকাছি হবে। আবার এদের রাসায়নিক ধর্মের মধ্যে একটা সাদৃশ্য থাকে, অর্থাৎ অ্যালকেন গ্রুপ একই টাইপের রাসায়নিক বিক্রিয়া দেবে। এইগুলো হচ্ছে সমগোত্র শ্রেণীর একটা বৈশিষ্ট্য। সমগোত্র শ্রেণী থেকে এতটুকু পড়লে হবে যে সমগোত্র শ্রেণী কাকে বলে। সমগোত্র শ্রেণীর সাধারণ
সংকেতগুলো এবং বৈশিষ্ট্য, 5টা-6টা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো একটু পড়বা। আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেবো, সেটা হলো কার্যকারী মূলক, বা এর আরেকটা নাম আছে ক্রিয়াদর্শী মূলক। এই কার্যকারী মূলকটা একটু ভালো করে জানতে হবে, কারণ নামকরণ, যৌগযোগের নামকরণ পাঠতে হলে অবশ্যই কার্যকারী মূলক জানতে হবে। আর কার্যকারী মূলক ভালো করে জানলে, নামকরণ যদি তুমি ভালো করে করতে পারো, তাহলে অর্গানিক কেমিস্ট্রি তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে, কারণ তুমি যে কোনো বিক্রিয়া লিখতে পারবা। আমি যদি বলি একটা অ্যালকোহলের সংকেত লিখতে, তুমি সাথে সাথে লিখতে পারবা। যদি বলি একটা অ্যালডিহাইডের সংকেত লিখতে, তুমি সাথে সাথে লিখতে পারবা। কিভাবে? ওই কার্যকারী মূলক তুমি জানা। তাহলে আসো, কার্যকারী মূলক বা ক্রিয়াদর্শী মূলকের আরেকটা নাম আছে কার্যকারী মূলক বা ক্রিয়াদর্শী। কার্যকারী মূলক বা ক্রিয়াদর্শী মূলক কি? যে সকল পরমাণু বা মূলক যৌগযোগে উপস্থিত থেকে ওই যৌগের ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে কার্যকারী মূলক বা ক্রিয়াদর্শী মূলক বলে। কি বললাম? যে সকল পরমাণু বা মূলক কোনো জৈব যৌগে উপস্থিত থেকে ওই যৌগের ধর্ম, অর্থাৎ ভৌত রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, এবং তাকে বলবো আমরা কার্যকারী মূলক। যে সকল মূলক জৈব যৌগে উপস্থিত থেকে ওই যৌগের ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে বলা হয় কার্যকারী মূলক বা ক্রিয়াদর্শী মূলক। এখন আসো, প্রত্যেকটা আমাদের কার্যকারী মূলকটা জানতে হবে, সাথে সাথে একটু এই কার্যকারী মূলকের গাঠনিক সংকেত লেখাটা একটু শিখবা। প্রথমে আসো আমরা অ্যালকেনের কার্যকারী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। এটা হচ্ছে অ্যালকেনের কার্যকারী মূলক। অ্যালকিন, কার্বন কার্বন ডাবল বন্ড, এটা হলো অ্যালকিন। অ্যালকাইন, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটা হলো অ্যালকাইন। এর এই সামনে পিছনে হাত মানে এর সাথে আরেকটা যৌগ যুক্ত হতে পারে। এটা হলো অ্যালকাইন। তারপরে আসো অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কার্যকারী মূলক হলো CH2। এটাকে বলা হয় অ্যালডিহাইডের কার্যকারী মূলক। এটাকে যদি আমরা গাঠনিক সংকেত অনুসারে দেখাই তাহলে এভাবে হবে, ঠিক আছে? কার্বন অক্সিজেনের সাথে সবসময় ডাবল বন্ড আকারে থাকে, এই জন্য কার্বনের সাথে একটা অক্সিজেন আছে, এটাকে ডাবল বন্ড দিলাম, আর এখানে হাইড্রোজেন। এখন দেখো, অ্যালডিহাইডে কার্বন উপস্থিত, হাইড্রোজেন উপস্থিত, তার মানে অ্যালডিহাইড নিজে একটা কি জৈব যৌগ। এটা একটু মাথায় রাখবা। এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি শুধু কার্বন কার্বন, এটা কিন্তু অ্যালডিহাইড নিজেই কি একটা জৈব যৌগ। তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে CH। এটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারী মূলক। এর গাঠনিক সংকেতটা যদি আমরা দিই তাহলে কিভাবে দিতে পারি? এই যে কার্বনের সাথে দুইটা অক্সিজেন আছে যেহেতু, তাহলে আমরা একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড দেব, আর একটা অক্সিজেন এক হাতের সাথে OH থাকবে, আর এখানে একটা ফাঁকা হাত থাকবে, ঠিক আছে? এর সাথে অন্য কোনো যৌগ যুক্ত হতে পারে। তাহলে এটাকে বলবো কার্বক্সিলিক অ্যাসিডের গাঠনিক সংকেত কিটোন। কিটোন হচ্ছে বন্ড CO। এটা কার্যকারী গঠন হবে কি এরকম দিয়া অক্সিজেন ডাবল বন্ড। এটা কিটোনের কার্যকারী মূলক। তারপরে আসো অ্যামিন, NH2। এটা যদি আমরা গাঠনিক সংকেত আকারে দিতে চাই তাহলে নাইট্রোজেনের ছিল আর দুই হাতে দুইটা হাইড্রোজেন, এটা হচ্ছে অ্যামিন। এই অ্যামিনকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন এবং টারশিয়ারি অ্যামিন। এটা আবার কি জিনিস? প্রাইমারি অ্যামিনকে বলা হয় 1 ডিগ্রি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিনকে বলা হয় 2 ডিগ্রি অ্যামিন এবং টারশিয়ারি অ্যামিনকে বলা হয় 3 ডিগ্রি অ্যামিন।
এখন এটা একটু আমি একটু আলোচনা করে দিই। তোর বইতে একবার লেখা দেওয়া আছে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন এবং 3 ডিগ্রি অ্যামিন। তাহলে অ্যামিনের কার্যকারী মূলক দেখো NH2, এটা হলো অ্যামিনের কার্যকারী মূলক। এর গাঠনিক সংকেত আমরা কিভাবে দেখালাম? এর হাতে দুইটা হাইড্রোজেন, তাই তো? এইটা অ্যামিন। এখন এই যখন নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন থাকবে তখন সেটাকে বলবো 1 ডিগ্রি অ্যামিন। যখন নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন থাকবে তখন সেটাকে বলবো 2 ডিগ্রি অ্যামিন। আর যখন নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেনই থাকবে না তখন সেটাকে বলবো 3 ডিগ্রি অ্যামিন। মনে থাকবে? তাহলে আমার কথা হচ্ছে যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন থাকছে না, তাহলে ওই হাতটায় কি থাকবে? এটা একটা কোশ্চেন। নাইট্রোজেনের সাথে যখন হাইড্রোজেন থাকবে না তখন এর সাথে মিথাইল মূলক যুক্ত হয়, এর একটা মিথাইল থাকে। এখানে এই হাইড্রোজেনকে সরাই দিয়ে আরেকটা মিথাইল মূলক বসবে। এখানে একটা হাইড্রোজেন থাকবে, যখন এখানে হাইড্রোজেন থাকবে না তখন প্রত্যেকটার সাথে কি থাকবে? একটা মিথাইল মূলক। আর মানে আবারও বলি, আর মানে হচ্ছে CH3, R = CH3, ঠিক আছে? তাহলে যখন নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেনই উপস্থিত থাকবে বা নাইট্রোজেনের সাথে শুধু একটা মিথাইল গ্রুপ থাকবে তখন সেটাকে বলবো 1 ডিগ্রি অ্যামিন। যখন নাইট্রোজেনের সাথে দুইটা মিথাইল গ্রুপ থাকবে, কিভাবে দুইটা মিথাইল আসলো? একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে একটা মিথাইল গ্রুপ বলছে, তখন সেটাকে আমরা বলছি 2 ডিগ্রি অ্যামিন। যখন তিনটা মিথাইল গ্রুপ থাকবে অর্থাৎ কোনো হাইড্রোজেনই থাকবে না নাইট্রোজেনের সাথে তখন সেটাকে বলবো 3 ডিগ্রি অ্যামিন। এটা হলো অ্যামিনের ক্ষেত্রে। অনুরূপভাবে যদি আমরা বলি অ্যালকোহল গ্রুপ, এই অ্যালকোহলের কার্যকারী মূলক হলো OH, ঠিক আছে? অ্যালকোহলের কার্যকারী মূলক হচ্ছে OH মূলক। এই অ্যালকোহলকে আবার এই হাত মানে হচ্ছে এর সাথে একটা R যুক্ত থাকা। তাহলে আমি যদি এরকম লিখি ROH, এটা হলো অ্যালকোহলের সংকেত। আর এর পরিবর্তে যদি আমি লিখি CH3 তাহলে CH3OH, এটার নাম কি হবে? মিথানল। যখন হাইড্রোক্সিল গ্রুপ থাকে তখন নামের শেষে নল যুক্ত হয়, অ্যালকোহল থাকে, তাহলে এটা মিথানল। এখন দেখো যখন এই মিথানল কার্বনের সাথে এটাকে আমি কিভাবে লিখতে পারি? এই যে কার্বন, কার্বনের এক হাতে তিন হাতে তিনটা হাইড্রোজেন আর এক হাতে একটা আছে মিথাইল গ্রুপ, তাই তো? যখন এইভাবে থাকে অর্থাৎ কার্বনের তিনটা হাতে তিনটা হাইড্রোজেন আছে আর আছে OH গ্রুপ, কোনো মিথাইল গ্রুপ নেই, তখন সেটাকে বলবো আমরা 1 ডিগ্রি অ্যালকোহল। মনে থাকবে? 1 ডিগ্রি অ্যালকোহল কি হলো? 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল কি হবে? এই অ্যামিনের মতোই যখন একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে একটা মিথাইল গ্রুপ যুক্ত হবে তখন এটাকে বলবো আমরা 2 ডিগ্রি অ্যালকোহল। যখন আরেকটা হাইড্রোজেনকে সরাই দিয়ে আরেকটা মিথাইল গ্রুপ হবে তখন সেটাকে বলবো আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারছো তোমরা? আবারও বলি আমি, অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে OH, অর্থাৎ কার্যকারী মূলক হচ্ছে OH। এটা আমি OH লিখছি, তার এক হাতে একটা মিথাইল গ্রুপ থাকে, যখন মিথাইল গ্রুপ থাকে তখন এটার নাম হয় মিথানল। এটার আমি গাঠনিক সংকেত অনুসারে দেখালাম। এখানে কার্বন রাখলাম, কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা? তিনটা, তিন হাতে তিনটা হাইড্রোজেন দিলাম আর এক হাতে আছে একটা হাইড্রোক্সিল গ্রুপ, তাহলে এটার নাম হলো মিথানল। এবং এখানে এটাকেই বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল। যখন এই অ্যালকোহল থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে একটা মিথাইল গ্রুপ বসবে তখন সেটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। যখন আরেকটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে আরেকটা মিথাইল গ্রুপ বসবে তখন সেটাকে বলবো আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল, এই 3 ভাগে ভাগ করা যায়। এটা হলো অ্যালকোহলের
কার্যকারীমূলক শিখলাম আর তার ক্লাসিফিকেশনটা একটু দেখলাম, অ্যামিনেটা দেখলাম। আরো অনেক কার্যকারীমূলক আছে। তারপরে আছে এথার। এথারের কার্যকারীমূলক হচ্ছে OR, এরকম OR মানে হচ্ছে ROR, এভাবে আমরা লিখতে পারি। এই হাত মানে এর সাথে একটা মিথাইল মূলক, এই হাত মানে হচ্ছে এর সাথে একটা মিথাইল মূলক। তাহলে আমি যদি এরকম লিখি CH3 ও CH3, এটা হবে আমার ইথার। অর্থাৎ মেইনলি অক্সিজেন থাকলে দুইটা মিথাইল গ্রুপের মাঝখানে যদি অক্সিজেন থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ইথার। যদি বলি এস্টার, আরেকটা আছে তোমাদের নাইট্রাইল, এটা একটু শিখবা। নাইট্রাইলের কার্যকারীমূলক CN, এর গাঠনিক সংকেত হচ্ছে কার্বন নাইট্রোজেনের সাথে সবসময় ট্রিপল বন্ড যারা যুক্ত থাকে, এটাকে বলা হয় নাইট্রাইল মূলক এবং তার গাঠনিক সংকেত। তারপর আরেকটা লিখলাম এস্টার, এটা হচ্ছে RCOR, এরকম থাকে, এটাকে বলা হয় এস্টার। আরো বইয়ে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। তারপরে নাইট্রোমূলকের কার্যকারীমূলক হচ্ছে NO2 নাইট্রোমূলক। তারপরে অ্যাসিড ক্লোরাইড হবে COCl, এটাকে বলা হয় অ্যাসিড ক্লোরাইড। এর কার্যকারীমূলক হচ্ছে COCl, এটাকে বলা হয় অ্যাসিড ক্লোরাইড। এইটা যদি আমি গাঠনিক সংকেত আকারে দেখাই তাহলে কিভাবে হবে? কার্বন, তার সাথে তিনটা হাইড্রোজেন আছে, একটা কার্বন হাইড্রোজেন আর একটা ক্লোরিন, এটা ইজিলি লেখা। গাঠনিক সংকেতটা কার্যকারীমূলকের প্রত্যেকটা কার্যকারীমূলক মুখস্থ করবা, খাতায় লিখে। আর একটা হলো গাঠনিক সংকেতটা অবশ্যই খাতায় লিখবা, প্র্যাকটিস করবা। তাহলে এই সমগোত্র শ্রেণীটা পড়া থাকবে আর এই কার্যকারীমূলকটা পড়া থাকবে। এর সাথে আরেকটা পড়া থাকবে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো কার্যকারীমূলকের সক্রিয়তা অনুসারে মৌলগুলোকে সাজানো। অর্থাৎ মনে করো একটা যৌগযোগে যদি কার্বক্সিলিক মূলক উপস্থিত থাকে এবং অ্যালডিহাইডেট মূলক থাকে, তাহলে আগে আমরা কোনটার নামকরণ করব, কার্বক্সিলিক অ্যাসিড না অ্যালডিহাইডেট? এটা জানতে হলে কার্যকারী মূলকের সক্রিয়তা জানতে হবে। অর্থাৎ সবার উপরে কি আছে, তারপরে কি আছে। সবার উপরে যে থাকবে তাকে সবার লাস্টে নামকরণ করতে হবে, সবার নিচে যে থাকবে তাকে প্রথমে আমরা নামকরণ করব, ঠিক আছে? তাহলে এই ক্রমটা একটু দেখবা, ক্রমে দেখবা প্রথমে আছে, ক্রমটা একটু লিখে দিই, সক্রিয়তার ক্রম কি, এটার নাম হবে কার্যকরী মূলকের সক্রিয়তা ক্রম। খুব ভালোভাবে এটা একটু পড়বা। প্রথমে হলো কার্বক্সিলিক অ্যাসিড, COOH, এটা হলো কিসের কার্যকরী মূলক? কার্বক্সিলিক অ্যাসিডের। তারপরে হবে অ্যাসিড ক্লোরাইড, তারপরে হবে অ্যাসিড ক্লোরাইড, তারপরে হবে হচ্ছে তোমার অ্যালডিহাইড, তারপরে হবে অ্যামিন, তারপরে অ্যালকোহল, তারপরে হচ্ছে অ্যালকাইল, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকেন। অর্থাৎ কোনো যৌগযোগে যদি থাকে তাহলে প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে অ্যাসিড ক্লোরাইড, তারপরে অ্যালডিহাইড, তারপরে অ্যামিন, তারপরে অ্যালকোহল, তারপরে অ্যালকাইল, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকেন। দেখবো বইয়ে সুন্দর করে একটা ক্রম দেওয়া আছে, এই ক্রমটা একটু নিজেরা পড়ো, কারণ আমরা নামকরণ করতে গেলে এই জিনিসটা লাগবে। যদি দুইটা কার্যকরী মূলক বিশিষ্ট কোনো যৌগ হয় তাহলে কোনটাকে আমরা আগে নামকরণ করব, কোনটাকে পরে নামকরণ করব, সেটা সিলেক্ট করার জন্য এই ক্রমটা তোমাদের একটু জানতে হবে। তো আজকে এই পর্যন্ত সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক। আশা করি তোমরা বুঝতে পারছো। বাসায় একটু মনোযোগী হয়ে বাসায় পড়বা আর সাথে সাথে একটু খাতায় লিখো দয়া করে, না হলে মনে থাকবে না কিছুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।